Now, what is diabetes mellitus? It is a group of metabolic diseases in which there are high blood sugar level over a prolonged period of time. ঠিক আছে, symptoms কি থাকে? Increased frequency of urination, increased thirst, increased hunger. এবারে increased frequency of urination এক কথায় কি বলবো? Polyuria. Increased thirst, polydipsia, very good. আর increased hunger, polyphagia. তাহলে 3P থাকছে ডায়াবেটিসে সিমটমস এর মধ্যে। If left untreated, diabetes can cause many complications. কি? Diabetic ketoacidosis, non-ketotic hyperosmolar coma, even death ও করতে পারে। সিরিয়াস লং টার্ম কমপ্লিকেশনের মধ্যে কি থাকছে? হার্ট ডিজিজ, আমরা অ্যাকিউট এমআইতেও পড়েছিলাম যে ডায়াবেটিস ইজ এ রিস্ক ফ্যাক্টর। তাহলে স্ট্রোক হতে পারে, ক্রনিক কিডনি ফেলিয়ার, ফুট আলসার, আবার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি মানে ড্যামেজ টু আই হতে পারে। তো ডায়াবেটিস এমনই একটা রোগ যে ধরো পেশেন্টকে আমি খুব ভালো করে ট্রিটমেন্ট করলাম, পেশেন্টের ব্লাড সুগার লেভেল কন্ট্রোল আছে, তবুও ওভার দি ডিকেডস মানে 10 থেকে 20 বছর পরে ওর নিজস্ব কিছু মানে কমপ্লিকেশন আছে যেগুলো হবেই হবে। মানে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি একটা, হ্যাঁ মানে কিডনি খারাপ হবে, ডায়াবেটিক নিউরোপ্যাথি খুব কমন মানে নার্ভের ড্যামেজ হবে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি চোখ খারাপ হবে, তার সঙ্গে এই ভাস্কুলার ডিজিজ, হ্যাঁ মানে ধরো হার্টের প্রবলেম, ঠিক আছে, বা স্ট্রোক হলো, তো এগুলো বা স্কিন উন্ড হিলিং মানে ধরো কোনো একটা উন্ড হলো সেটা হিল করতে চাইছে না, এইগুলো ওভার দি পিরিয়ড মানে ডিকেডের সঙ্গে সঙ্গে এটা হবেই। তবে কি তাহলে পেশেন্ট বলবে তাহলে আমার ট্রিটমেন্ট করিয়ে লাভটা কি? শুধু হ্যাঁ ট্রিটমেন্ট করালে কি হবে? প্রোগ্রেসটা স্লো হবেই। তুমি বলতে পারবে না যে পেশেন্টকে আপনি ট্রিটমেন্ট করান আপনার কোনো কমপ্লিকেশন হবে না, এটা তুমি গ্যারান্টি দিতে পারো না। কিন্তু তুমি এটা বলতে পারো যে আপনি যদি ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখেন, রেগুলার চেকআপে থাকেন, তাহলে আপনার যে কমপ্লিকেশনগুলো ডায়াবেটিসে হয় সেগুলো ডিলে হবে আসতে খুব তাড়াতাড়ি। মানে কেউ আনট্রিটেড পেশেন্টের যদি 5 বছরের মধ্যে একদম সব এফেক্টেড হয়ে গেল, সেটা না হয়ে যদি ভালো করে ট্রিটমেন্ট করে তার হয়তো 20-25 বছর লেগে গেল ওই কিডনি প্যাথোলজি আসতে, হ্যাঁ বা নার্ভের প্যাথোলজিগুলো আসতে বা রেটিনোপ্যাথি হতে, ঠিক আছে? তাই ট্রিটমেন্টটা জরুরি। আচ্ছা, ডায়াবেটিস ইজ ডিউ টু either the pancreas not producing enough insulin or the cells of the body not responding properly to the insulin produced. তাহলে কারণ কি হতে পারে না? আমরা জানি ইনসুলিনটাই তো মেনলি সুগার মেটাবলিজমের মেন হরমোনটা। তাহলে ইনসুলিন হয়তো একদমই তৈরি হচ্ছে না বা কম হচ্ছে, সেটা হতে পারে। অথবা কি হলো না, ইনসুলিনটা তৈরি হচ্ছে কিন্তু বডি রেজিস্ট্যান্স, ওই ইনসুলিনটাতে ঠিকমতো কাজ করতে পারছে না বডি। তো সে দুটো ধরন হতে পারে। এইটার উপরে বেস করে 3টে টাইপ আছে, টাইপ 1, টাইপ 2 আর জেস্টেশনাল ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস mellitus results from the pancreas failure to produce enough insulin. প্যানক্রিয়াস থেকে এনাফ ইনসুলিন তৈরি হচ্ছে না, and this form was previously referred to as, এবার যেহেতু ইনসুলিনের উপরে এটাই ডিপেন্ড করছে, তো প্রিভিয়াসলি এটাকে কি বলা হতো? ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস mellitus, IDDM or juvenile diabetes. জুভেনাইল কেন বলা হচ্ছে? কারণ ধরো প্যানক্রিয়াসে আমার ইনসুলিন তৈরি হচ্ছে না, তাহলে ওটা তো জন্ম থেকেই হচ্ছে না, তো ডিজিজটা খুব তাড়াতাড়ি অনসেট হয়ে যেত। মানে আমার চাইল্ডহুড বেলাতেই ওর ধরা পড়ে যেত যে ডায়াবেটিস আছে, তো সেই জন্য জুভেনাইল ডায়াবেটিস বলা হতো বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস mellitus এটা প্রিভিয়াসলি বলা হতো, এখন সিম্পলি টাইপ 1 ডায়াবেটিস বলা হয়। টাইপ 2 begins with insulin resistance, a condition in which cells fail to respond to insulin properly, মানে সেল রেসপন্স করছে না, ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে। This form was previously referred to as non-insulin dependent diabetes mellitus, NIDDM, হ্যাঁ, or adult onset, এটা adult onset হচ্ছে। আর প্রাইমারি কজ মেনলি থাকছে যে ল্যাক অফ এক্সারসাইজ, হাই বডি ওয়েট, এগুলো। তার মানে আজকালকার দিনে যে অ্যাডাল্ট পেশেন্ট তোমার কাছে আসছে ডায়াবেটিস নিয়ে, তুমি ধরে নিতে পারো তার ওটা টাইপ 2 ডায়াবেটিস।
আর একটা হচ্ছে থার্ড টাইপটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। জেস্টেশনাল মানে বোঝা যাচ্ছে যে ডিউরিং প্রেগনেন্সি, হ্যাঁ, is the third main form and occurs in pregnant women without a previous history of diabetes. প্রেগনেন্সির সময় আগে কোনো হিস্ট্রি ছিল না, প্রেগনেন্ট পেশেন্ট এসছে, আগে তার কোনো ডায়াবেটিসের হিস্ট্রি ছিল না, প্রেগনেন্সির সময় ডায়াবেটিসটা ডেভেলপ করেছে, আবার প্রেগনেন্সি ওভার মানে যখন বেবি ডেলিভার হয়ে গেছে আবার সুগার নর্মাল হয়ে গেছে, তো এটাকে আমরা বলছি জেস্টেশনাল ডায়াবেটিস। হ্যাঁ, এখানে এই টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে ডিফারেন্সটা বলা হয়েছে। টাইপ 1 হবে সাডেন অনসেট, টাইপ 2 গ্র্যাজুয়াল, ওভার মানে অনেক দিন লাগছে ডেভেলপ করতে, আস্তে আস্তে অ্যাডাল্টহুডে ধরা পড়ছে। টাইপ 1 মোস্টলি ইন চিলড্রেন, টাইপ 2 মোস্টলি ইন অ্যাডাল্টস। বডি সাইজ টাইপ 1 এ থিন অর নর্মাল, টাইপ 2 তে মেনলি ওবেস হবে। Ketoacidosis common in type 1, it is rare in type 2, and auto antibodies usually present in type 1 diabetes, type 2 তে এটা অ্যাবসেন্ট থাকছে। আর এন্ডোজেনাস ইনসুলিন এখানে টাইপ 1 এ লো অর অ্যাবসেন্ট থাকছে, এখানে নর্মাল, ডিক্রিজ অর ইনক্রিজ তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে। আচ্ছা, ইনসিডেন্সটা এই প্রিভ্যালেন্সটা কিন্তু টাইপ 2 তেই বেশি থাকে, টাইপ 2 পেশেন্টই আমরা বেশি পাবো। এবারে সিমটম, সিমটম যেগুলো আমরা বললাম মেন তিনটে, পলিডিপসিয়া, পলিইউরিয়া, পলিফেজিয়া, আর কিছু জিনিস আছে যেটা টাইপ 1 এ বেশি হয়, কি কি, যেমন লেথার্জি, স্টুপার, ওয়েট লস। হ্যাঁ, আচ্ছা, অ্যাসিটোন, স্মেল অফ অ্যাসিটোন, কুসুমাল রেসপিরেশন। আমরা ডায়াবেটিক তোমার যখন কিটোন ইন ইউরিন, হ্যাঁ, পড়েছিলাম ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে পেশেন্টে কুসুমাল রেসপিরেশন বলেছিলাম না, শর্ট ফাস্ট ব্রিদিং হবে আর একটা অ্যাসিটোন স্মেল থাকবে। তো এটা মেনলি টাইপ 1 এ থাকা যায়। আর কি থাকছে, গ্যাস্ট্রিকের মধ্যে নশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, পলিইউরিয়া, গ্লাইকোসুরিয়া, এগুলো হচ্ছে সাইন সিমটমস অফ ডায়াবেটিস। এই তিনটে তো বলা হলো। পলিউরিয়া মিনস ইনক্রিজ ইউরিনেশন, পলিডিপসিয়া ইনক্রিজ থার্স্ট, পলিফেজিয়া ইনক্রিজ হাঙ্গার। আর কি কি থাকছে, ব্লাডি ভিশন হতে পারে, হেডেক, ফ্যাটিক, স্লো হিলিং অফ কাটস, ইচি স্কিন, প্রলং হাই ব্লাড সুগার থাকলে সেটা লেন্সেও ডিপোজিশন হতে পারে। হ্যাঁ, তারপরে ভিশন চেঞ্জ হতে পারে, আবার স্কিন চেঞ্জেস, হ্যাঁ, মানে এ নাম্বার অফ স্কিন র্যাশেস দ্যাট অকার্স in diabetes are collectively known as diabetic dermatome. কমপ্লিকেশন গুলো যেটা বললাম যে 10 থেকে 20 বছর লাগছে কমপ্লিকেশন গুলো ডেভেলপ করতে। হ্যাঁ, লং টার্ম কমপ্লিকেশনের মধ্যে কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকছে, তা হ্যাঁ, আর থাকছে কি ম্যাক্রোভাস্কুলার ডিজিজ, যেমন স্ট্রোক হতে পারে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। আর কি থাকছে, স্মল ব্লাড ভেসেলসের ড্যামেজ হতে পারে, ড্যামেজ টু আই যেটা ডায়াবেটিক নিউরোপ্যাথি করছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি করছে, কিডনি প্রবলেম, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, নার্ভের প্রবলেম, ডায়াবেটিক নিউরোপ্যাথি। হ্যাঁ, তো এগুলো হতে পারে। ড্যামেজ টু দ্য আই known as diabetic retinopathy is caused by damage to the blood vessels in the retina of the eye and can result in gradual vision loss or blindness. হ্যাঁ, মানে আলটিমেটলি ব্লাইন্ডনেসও হতে পারে। ড্যামেজ টু দ্য কিডনি known as diabetic nephropathy can lead to tissue scarring and urine protein loss and eventually chronic kidney disease and sometimes require dialysis and kidney transplant. তাহলে ওভার দ্য ডিকেড টাইপ 2 ডায়াবেটিস থাকলে সেটা ভালো করে ট্রিটমেন্ট হয়নি বা করেওছে, সেটা কি হবে, আলটিমেটলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথিও করবেই। ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে কি হবে, ইউরিনারি প্রোটিন লস হবে। সেই জন্য আমরা কি করি, ইউরিনের এসিআর, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, হ্যাঁ, ওটা আমরা মাপি, সেটা থেকে বোঝা যায় যে কতটা প্রোটিন আমার বেরিয়ে আসছে ইউরিন থেকে। আবার এই লাস্টে কি হবে, ওটা ক্রনিক কিডনি ডিজিজ, ক্রিয়েটিনিন বেড়ে যাবে এবং পেশেন্টকে আলটিমেটলি ডায়ালিসিস করতে হবে। হ্যাঁ, তো ডায়ালিসিস করতে হবে বা কিডনি ট্রান্সপ্লান্টে যেতে হবে। ড্যামেজ টু দ্য নার্ভস অফ দ্য বডি known as diabetic neuropathy, it is the most common complication of diabetes. ডায়াবেটিসের পেশেন্ট অনেক বছর ধরে ডায়াবেটিস আছে, 15-20 বছর, হ্যাঁ, পেশেন্ট কি বলবে, আমার হাত পা ঝিনঝিন করছে, হ্যাঁ, অসাড় লাগছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে ও ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করেছে। বা যদি ধরো পেশেন্টের আনডায়াগনোজড ডায়াবেটিস আছে, হ্যাঁ, তো তোমার কাছে পেশেন্ট ওই নিউরোপ্যাথি নিয়ে এসছে যে আমার হাত পা অসাড় হয়ে যাচ্ছে, ঝিনঝিন করছে, কিছু বুঝতে পারছি না, তখন তোমাকে মাথাতে একটা রাখতে হবে যে পেশেন্ট খুব ওবেস, তো পেশেন্টকে ওটা মাথায় রাখতে হবে যে ওর হয়তো ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে, তো তোমাকে সুগার টেস্ট করতে হবে, ফাস্টিং পিপি করে দেখতে হবে।
তো এটাই হচ্ছে মোস্ট কমন কমপ্লিকেশন। আচ্ছা, এবারে প্যাথোফিজিওলজি। দ্য বডি অবটেন্স গ্লুকোজ ফ্রম তিনটে মেন সোর্স। কি? একটা ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন হচ্ছে গ্লুকোজের, একটা কি গ্লাইকোজেন ভাঙছে, আর একটা নিউগ্লুকোজেনেসিস, তাই তো? এই তিনটের থেকে আমরা গ্লুকোজটা পেয়ে থাকি। এবারে ইনসুলিন প্লে এ ক্রিটিক্যাল রোল ইন ব্যালেন্সিং দ্য গ্লুকোজ লেভেল ইন দ্য বডি। It can inhibit the breakdown of glycogen or the process of neoglucogenesis. Insulin actually কি করে? Can stimulate the transport of glucose into the fat and muscle cells. It can stimulate the storage of glucose in the form of glycogen. মানে ব্লাড থেকে, ব্লাডে যে গ্লুকোজটা তোমার অ্যাবজর্পশন পরে, ডাইজেশন অ্যাবজর্পশন পরে, মানে গ্লুকোজটা এবারে সেলগুলো অ্যাবজর্ব করবে, তো ওই যে সেলের ভেতরে ঢোকানোটা সেটা ইনসুলিন করে। ইনসুলিন সেলের ভেতরে গ্লুকোজটাকে ঢোকাতে সাহায্য করে। তাহলে এবারে যদি আমার ইনসুলিন কম থাকে বা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তাহলে কি হবে? সেলের ভেতরে ঢুকতে পারছে না, তাহলে ব্লাডে রয়ে যাচ্ছে, তাহলে হাই ব্লাড গ্লুকোজ লেভেল ব্লাডে থাকছে, তাহলে কন্ডিশনটা কি হচ্ছে? না ডায়াবেটিস হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে প্যাথোফিজিওলজি। বলছে ইনসুলিন ইজ রিলিজড ইনটু দ্য ব্লাড। ইনসুলিন কোথা থেকে রিলিজ হচ্ছে? প্যানক্রিয়াটিক বিটা সেলস ফাউন্ড ইন দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, হ্যাঁ, ইন দ্য প্যানক্রিয়াস, in response to rising level of the blood glucose typically after eating. আমরা যখন খাবারটা খাচ্ছি তারপরে মানে ইনসুলিনটা তখন রিলিজ হচ্ছে। ঠিক আছে, মানে এটার রিলিজটা, ইনসুলিন রিলিজ কিরকম? কন্টিনিউয়াস রিলিজ হয় না, ওটা পালসেটাইল। আমরা খাবারটা খেলাম, তখন একটা পালসে ওটা রিলিজ হলো। ঠিক আছে, পালসেটাইল রিলিজ হয়। এবার লোয়ার গ্লুকোজ লেভেল রেজাল্টিং ডিক্রিজ ইন ইনসুলিন রিলিজ ফ্রম দ্য বিটা সেলস। এবার যতক্ষণ ধরো যখন আমাদের ব্লাডে মানে খাওয়ার অনেকক্ষণ আগে তুমি খেয়েছো, 5-6 ঘন্টার উপর হয়ে গেছে, তখন তার ব্লাডে তাহলে গ্লুকোজ নেই, তখন তাহলে ইনসুলিন বেরোচ্ছে না। ইনসুলিন বেরোচ্ছে না, ইনসুলিনটা কি করে? কি করছে? আমাদের সেলের মধ্যে ঢোকাচ্ছে গ্লুকোজটাকে। তাহলে তখন কি হচ্ছে দেখো, ডিক্রিজ ইনসুলিন রিলিজ ফ্রম দ্য বিটা সেলস এন্ড রেজাল্টস ইন, তখন গ্লাইকোজেনটা ব্রেকডাউন করছে, দিয়ে গ্লুকোজটাকে সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, মানে অনেকক্ষণ ফাস্টিং এর পর ব্লাডে গ্লুকোজ লেভেল কম আছে, তখন আর ইনসুলিনটা বেরোচ্ছে না, তখন ব্রেকডাউন অফ গ্লাইকোজেন টু গ্লুকোজ হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড দিস প্রসেস ইজ মেনলি কন্ট্রোল বাই আর একটা হরমোন কে কাজ করছে? গ্লুকাগন, যেটা ইনসুলিনের জাস্ট অপোজিট কাজ করে, দিয়ে ওই দুটো হরমোন মেনলি মানে রেগুলেট করে যে গ্লুকোজ মেটাবলিজমটাকে। ঠিক আছে, মেনলি তোমার ইনসুলিন, আর ইনসুলিনের সঙ্গে অপোজিট কাজ করছে গ্লুকাগনটা। আরো অনেক রেগুলেশন আছে, তো এই দুটো মেন হরমোন কাজ করছে। এবারে if the amount of the insulin avail is insufficient, or if cell responds poorly to the effect of insulin, or if the insulin is itself defective, তিনটে কন্ডিশন হতে পারে। ইনসুলিন ঠিক মতো রিলিজ হচ্ছে না, বা সেলটা রেজিস্ট্যান্ট, অথবা ইনসুলিনটা ডিফেক্টিভ, যে কোনো একটা কন্ডিশন হলে then glucose will not be absorbed properly by the cells. সেল অ্যাবজর্ব করতে পারছে না গ্লুকোজটাকে। The net effect is persistently high level of the blood glucose, poor protein synthesis and breakdown of the fat storage. ঠিক আছে, when the glucose concentration in the blood remains high over time, ধরো এবার তাহলে ইনসুলিনটা আমার ডিফেক্টিভ হলো, বা লো হলো, বা রেজিস্ট্যান্স হলো বডি, তাহলে তখন আর ব্লাড থেকে সেলে ঢুকছে না গ্লুকোজটা, অনেকক্ষণ ধরে আমার ব্লাডে গ্লুকোজটা বেশি আছে। এবার ওভার দ্য লং টাইম এই হাই গ্লুকোজের জন্য আর একসময় কি কিডনি কি হবে? থ্রেশহোল্ডটা পেরিয়ে যাবে। গ্লুকোজের যে থ্রেশহোল্ডটা কত বলো? 180। হ্যাঁ হ্যাঁ, তো এবারে ওটা যখন পেরিয়ে যাবে তখন কি হবে? গ্লাইকোসুরিয়া হতে শুরু করবে, কারণ কিডনিতে যে থ্রেশহোল্ডটা ছিল সেটাও পেরিয়ে গেছে, ব্লাড গ্লুকোজ লেভেল আমার বেশি রয়ে গেছে, হ্যাঁ, অনেকক্ষণ ধরে। তো রিচ দ্য থ্রেশহোল্ড অফ রিঅ্যাবজর্পশন, কিডনি আর রিঅ্যাবজর্ব করতে পারছে না, থ্রেশহোল্ড ছাড়িয়ে গেছে, গ্লাইকোসুরিয়া হলো। এবার এই গ্লাইকোসুরিয়া হলে কি হবে? ইনক্রিজ দ্য অসমোটিক প্রেশার অফ দ্য ইউরিন। গ্লাইকোসুরিয়া মানে ইউরিনটাতে এবার গ্লুকোজ বেশি, তাহলে ওর অসমোটিক প্রেশারটাও বেশি, হ্যাঁ, সলিড পোর্শনটা বেশি থাকছে, তাহলে ওর অসমোটিক প্রেশার বেশি, তাহলে ও কি করবে? বেশি বেশি ইউরিন বার করবে, পলিইউরিয়া। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? তো পলিইউরিয়া হলো, তাহলে ইনক্রিজ ফ্লুইড লস। এবার পলিইউরিয়া তোমার বডি থেকে বেশি ইউরিন মানে ফ্লুইডটা বেরিয়ে যাচ্ছে, তাহলে বডি সেলগুলো কি হবে? তখন ডিহাইড্রেটেড হয়ে যাবে। ডিহাইড্রেটেডটাকে তাহলে ম্যানেজ করবার জন্য তুমি কি করবে? ইনক্রিজ তোমার থার্স্ট হয়ে যাবে, পলিডিপসিয়া হবে। ঠিক আছে, তো এইভাবে এগুলো পরপর, হ্যাঁ, মানে পরপর কোরিলেটেড হচ্ছে প্যাথোফিজিওলজিটা। ঠিক আছে,
এবার টাইপ 1 ডায়াবেটিস mellitus is characterized by loss of insulin producing beta cells of the islets of Langerhans in the pancreas leading to insulin deficiency. এখানে টাইপ 1 এ কি হচ্ছে না, বিটা সেলগুলোই মানে ডিক্রিজ করে যাচ্ছে। এটা মেনলি মানে অটো ইমিউন অ্যাটাক হচ্ছে, হ্যাঁ, টি সেল মেডিয়েটেড অটো ইমিউন অ্যাটাক, যার ফলে বিটা সেলগুলোই কমে যাচ্ছে। তাহলে বিটা সেল থেকে যে ইনসুলিন বেরোচ্ছে সেটাও কমে যাচ্ছে, বিটা সেল যদি কমে যায়, হ্যাঁ। তো এটা হচ্ছে টাইপ 1 এর। আর একটা কি থাকছে না, আচ্ছা টাইপ 1 এর ক্ষেত্রে প্রথম দিকে পেশেন্টের মানে হেলদি দেখতে লাগছে আর ওয়েটটাও ঠিকঠাকই থাকছে, পরের দিকে ওটা মানে ধরা পড়ছে, চাইল্ডহুডেই ধরা পড়ে যাচ্ছে, সেজন্য জুভেনাইল ডায়াবেটিস বলা হচ্ছে। তো মেইনলি এটা অটো ইমিউন টি সেল মেডিয়েটেড অ্যাটাক হচ্ছে টাইপ 1 এর ক্ষেত্রে। আর একটা কি লিঙ্ক থাকছে টাইপ 1 এ, HLA জেনোটাইপস, হ্যাঁ লিঙ্ক, আর একটা গ্লুটেন, যেটা তোমার ওই ডায়েটারি ফ্যাক্টর, ওই তোমার আটা রুটি ওগুলোতে গ্লুটেন থাকে না, গ্লুটেন, হ্যাঁ, তো সেটাও কিন্তু একটু এই টাইপ 1 এর সঙ্গে রিলেটেড। টাইপ 2 এর ক্ষেত্রে কি হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা মেইনলি লাইফস্টাইলের প্রবলেমের জন্যই হচ্ছে, যেমন ওবেসিটি, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, পুয়ার ডায়েট। আচ্ছা পুয়ার ডায়েট কি বলো তো, পুয়ার ডায়েট কি? হ্যাঁ মানে ডায়েটের কোয়ালিটিটা পুয়ার, তার মানে হচ্ছে যে তোমরা বেশি মানে যেটা আর কি তোমরা করে দেখো, জাঙ্ক ফুড বেশি, ফাস্ট ফুড বেশি খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, অ্যাকচুয়ালি ওটা পুয়ার কোয়ালিটির ডায়েট হচ্ছে, হ্যাঁ, যেটা তোমার ওভার দিয়ে মানে এখন কিছু বুঝতে পারবে না, এখন কোনো অসুবিধাই হয়তো হবে না, বড় জোর একটু অ্যাসিডিটি এরকম হলো, কিন্তু আস্তে আস্তে 10 বছর পরে এগুলো কিন্তু সব ডায়াবেটিস পেশেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য ডায়েটটাকে খুব মানে সাবধানে করবে, যে কিছু হাতের কাছে কিছু নেই, আমি জাঙ্ক ফুড খেয়ে নিলাম, ফাস্ট ফুড খেয়ে নিলাম, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, আইসক্রিম খেয়ে নিলাম, তো এরকম না করাই ভালো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আচ্ছা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে আমরা মানে কি কি করব, ধরো পেশেন্টকে আমি বললাম যে আপনার একদম ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না, হ্যাঁ, মানে ধরো সে হাউস ওয়াইফ, তাকে তো আমি বলতে পারি না যে আপনার তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না, সে তো প্রচুর করছে, হ্যাঁ, তো কিটাকে বলবে যে তুমি কি অ্যাডভাইস দেবে, ওয়াকিং কতক্ষণ, কি বলবে, তোমার কাছে একটা পেশেন্ট এসছে, তুমি তাকে বললে যে একটু রেগুলার এক্সারসাইজ করবেন, আপনার এটা হচ্ছে না, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এসছে, বা কোনো ধরো কর্পোরেট সেক্টরে কাজ করে তাকেই তুমি বলছো যে আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন, খাওয়ার ধরনটা ঠিক করুন, ও তো ঘরের খাবার পাচ্ছে না, যা পাচ্ছে খাচ্ছে, হ্যাঁ, আর স্ট্রেসটা কমান, তার সঙ্গে বললে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন, কি অ্যাডভাইস দেবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিরকম করবে? হ্যাঁ আমরা বলবো সপ্তাহে কদিন করবে, কোনটাকে বলবো যে হ্যাঁ ও রেগুলার এক্সারসাইজ করে, বা কোনটা মিনিমাম যে কিছুই পারছে না তার জন্য তুমি বলবে যে আপনি এটা করুন, এটা করলেই হবে। সপ্তাহে 3 দিন আধ ঘন্টা করে ফ্রি হ্যান্ড, এটাই যথেষ্ট, এটাকেই রেগুলার এক্সারসাইজ বলা হবে, হ্যাঁ, সপ্তাহে 3 দিন করবে, আধ ঘন্টা করবে, ফ্রি হ্যান্ড গুলো করবে, ঠিক আছে। তো এটাই সাফিসিয়েন্ট, যেটা আমাদের করা হয় না, তাই তো। তো এটা তুমি অ্যাডভাইস দেবে। ডায়েটারি ফ্যাক্টরস অলসো ইনফ্লুয়েন্স দ্য রিস্ক অফ টাইপ 2 ডায়াবেটিস, সাচ অ্যাজ এই যে সুগার সুইটেন ড্রিঙ্কস, যেগুলো আমরা খাই, সফট ড্রিঙ্ক, হ্যাঁ, কি থাকে, শুধুই তো ক্যালোরি থাকে, আর তো কিছু থাকে না, হ্যাঁ। আচ্ছা টাইপ অফ ফ্যাটস ইন ডায়েট, আচ্ছা আমরা স্যাচুরেট রিস্ক কোনগুলো বাড়াচ্ছে না, স্যাচুরেটেড ফ্যাট আর ট্রান্স ফ্যাটি অ্যাসিড গুলো, কোন ফ্যাটটা ভালো, মুফা, হ্যাঁ, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এগুলো হচ্ছে ভালো। ইটিং লটস অফ হোয়াইট রাইস, হ্যাঁ, পেশেন্ট ওই 3 বেলাই ভাত খায়, প্রচুর করে ভাতই খায়, হ্যাঁ, আর কিছুই তার খাওয়া হয় না, তো ওটাও কিন্তু খারাপ, হ্যাঁ। তো আমি তাকে বলবো কি যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটে সুইচ করতে, হ্যাঁ, কারণ তাহলে ওটা কি স্লো রিলিজ করবে গ্লুকোজটা, ঠিক আছে। আর ল্যাক অফ এক্সারসাইজ, হ্যাঁ, এটাও একটা কারণ, ঠিক আছে। এগুলো হচ্ছে সব টাইপ 2 এর প্যাথোফিজিওলজিতে পড়ছে।
এবারে জেস্টেশনাল ডায়াবেটিস, এটা কি হচ্ছে, প্রেগনেন্সির সময় হচ্ছে, হ্যাঁ, রিজেম্বলস টাইপ 2 in several aspects. So এটা অনেকটাই টাইপ 2 এর মতো, involves a combination of relatively inadequate insulin secretion and response, মানে দুটো কারণই হতে পারে, inadequate secretionও হতে পারে ইনসুলিনের, আবার এই রেসপন্সিভনেস মানে রেজিস্ট্যান্সও হতে পারে, তো দুটো রকমই হতে পারে। কাদের হচ্ছে 2 to 10% প্রেগনেন্সিতে হয়, সব পেশেন্টেরই যে আমার জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে যাবে প্রেগনেন্সিতে সেটা নয়, 2 to 10% হয়ে থাকে। আবার এর মধ্যে আবার কিছু আছে যাদের 5 to 10% women with gestational diabetes are found to have diabetes mellitus in most commonly type 2, মানে সাধারণত কি হচ্ছে, মানে ডেলিভারি হয়ে যাচ্ছে আবার পেশেন্ট ওকে হয়ে যাচ্ছে, কিন্তু 5 to 10% আছে যাদের ডায়াবেটিসটা পারসিস্ট করে গেল, সেক্ষেত্রে এটা টাইপ 2 ডায়াবেটিস। Gestational diabetes is fully treatable but require careful medical supervision throughout the pregnancy, and management may include dietary changes, blood glucose monitoring, and in some cases insulin may be required, অথবা হাইপোগ্লাইসেমিক ড্রাগ কিছু আছে প্রেগনেন্সিতে সেটাও তুমি দিতে পারো, ঠিক আছে। রেগুলার মনিটরিংটা করে যেতে হবে। আচ্ছা, though it may be transient, untreated gestational diabetes can damage the health of the fetus and the mother. এটা শুধু প্রেগনেন্সির সময় থাকছে, কিন্তু যদি ট্রিটমেন্ট না করো তখন কি হবে, ফিটাস আর মাদার দুটোকেই এফেক্ট করবে। ফিটাসে কি হচ্ছে, ম্যাক্রোজোমিয়া হয়ে যাচ্ছে, বড় ফিটাস, হ্যাঁ। আর কি হতে পারে, কনজেনিটাল হার্ট ডিফেক্ট হতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অ্যাবনর্মালিটি হতে পারে, আর স্কেলেটাল মাসল অ্যাবনর্মালিটি হতে পারে, তো এগুলো ফিটাসে হতে পারে। Increased level of insulin in a fetus blood may inhibit fetal surfactant, যে সারফেক্ট্যান্ট যদি প্রোডাকশনটা কমে যায়, হ্যাঁ, তখন কি হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ঠিক আছে, লাংয়ে সারফেক্ট্যান্ট কম, তাহলে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। আর এ হাই ব্লাড বিলিরুবিন লেভেল মে রেজাল্ট ফ্রম রেড ব্লাড সেল ডিস্ট্রাকশন, এটা থেকে আবার হাই বিলিরুবিন, সেখান থেকে আবার জন্ডিস, এগুলো হতে পারে। আর কি হবে, পেরিনেটাল ডেথও হয়ে যেতে পারে সিভিয়ার কেসে, হ্যাঁ, মোস্ট কমনলি অ্যাজ এ রেজাল্ট অফ পোর প্লাজেন্টাল পারফিউশন ডিউ টু ভাস্কুলার ইম্পেয়ারমেন্ট। ফিটাসেও মানে ধরো প্রেগনেন্ট লেডিরও যদি মানে ধরো প্লাজেন্টা দিয়ে ঠিক মতো সার্কুলেশন আসছে না, হ্যাঁ, তাহলে পারফিউশনটা কম হয়ে যাচ্ছে, প্লাজেন্টাল পারফিউশন পোর হয়ে যাচ্ছে, হ্যাঁ, ডিউ টু ভাস্কুলার ইম্পেয়ারমেন্ট, তখন কিন্তু পেরিনেটাল ডেথও হয়ে যেতে পারে। আর লেবার ইন্ডাকশন, মানে ধরো ডেলিভারি ডেট পরে আছে, 1 মাস আগেই হয়তো তার পেন উঠে গেল, লেবার পেন স্টার্ট হয়ে গেল, লেবার ইন্ডাকশন। আর কি হতে পারে, তখন এই পেশেন্ট, আমরা সাধারণত এই পেশেন্টের কি করব, সিজারিয়ান সেকশন করে দেবো, কারণ একে তার মানে ডায়াবেটিসের ট্রিটমেন্ট হয়নি, ফিটাসটা তার মানে বড়ই আছে, হ্যাঁ, তো ম্যাক্রোসোমিয়া সেটা তো আর নর্মালি বের হওয়ার চান্স খুবই কমে যাচ্ছে। আর যদি করাও হয় সেক্ষেত্রেই শোল্ডার ডিস্টোকিয়া, মানে কাঁচরা গিয়ে আটকে গেছে, হ্যাঁ, তো আমি ওইসব রিস্কে যাব না, ডায়াবেটিক মাদার আমি জাস্ট সিজার করে দেবো, ঠিক আছে। সিজারে তো তখন তো আবার তোমার অ্যান্টিবায়োটিক, কার, মায়ের না বাবা, বেবি? মায়ের তো ফুল অ্যান্টিবায়োটিক কভারেজ দেওয়া হয়, তখন ইনফেকশন তো থাকবে, যে কোনো একটা সার্জারিতে ইনফেকশনের চান্স থাকে, তো তোমাকে সেটা যতটা সম্ভব স্টেরাইল ভাবে তো করতেই হবে, যে কোনো সার্জারি, মানে ওইটাই মেন সার্জারিতে, সার্জনের হাতটা যতটা না ইম্পর্টেন্ট, কতটা অ্যাসেপ্টিক মেনটেন করছো সেটা বড় ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে দুটোই সমান ইম্পর্টেন্ট, সার্জনের হাতও ভালো হতে হবে, আবার অ্যাসেপ্টিক কন্ডিশন, যেমন আই অপারেশনগুলোতে আমরা কি দেখি, হসপিটালেও তো মানে একই ডাক্তার হসপিটালেও করছে বাইরেও করছে, তো আমরা বাইরে বড় নার্সিংহোম সেটআপে কেন যাই, যে ওটা নিট অ্যান্ড ক্লিন হবে, কারণ ইনফেকশনটা যাতে, পোস্ট সার্জারি ইনফেকশনটা হয়ে গেলে কিন্তু ওটা একটা মারাত্মক জিনিস, হ্যাঁ। তো অনেক পেশেন্টের প্রেগনেন্সিতেও মানে হয়, সিজার করেছে, ছোটোখাটো জায়গায় করেছে সস্তা হবে বলে, তারপরে তো দেখা গেল ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেলে একদম ওয়ার্স্ট, মানে অ্যাবডোমেন, মানে ওইখানে স্টিচের জায়গায় একদম ফুলে ফেপে পুঁজ জমে বিচ্ছিরি রকম হয়, মানে বার্স্ট অ্যাবডোমেন বলে, তখন ওটাকে আবার ওপেন করতে হয়, আবার সার্জারি করতে হয়, হ্যাঁ। তো ইনফেকশনটা যাতে না হয়, সরি,
যাতে মেনটেন হচ্ছে অ্যাসেপ্টিক কন্ডিশনটা, সেটা যেমন খুব ইম্পর্টেন্ট, সেরকম অ্যান্টিবায়োটিক কভারেজও ভালো করে দেওয়া থাকে যাতে ইনফেকশন মানে বাই চান্স যাতে না হয়। ঠিক আছে, মানে সেটা তো কমন জিনিস, ওই জন্য ওটার বলাই হচ্ছে না। আচ্ছা, আর কি কি হতে পারে দেখো, এই দেখো ডায়াবেটিক পেশেন্টের দিকে পরে দাঁতের এই অবস্থা হয়। ঠিক আছে, পেরিওডন্টাল চেঞ্জেস। ঠিক আছে, আর আর কি হবে, এখানে জেরোস্টোমিয়া হতে পারে, ডেন্টাল ক্যারিজ হতে পারে, এই যে। ঠিক আছে, ইনক্রিজ স্যালাইভা, হ্যাঁ, এগুলো হতে পারে। এবারে আমরা চলে আসবো ডায়াগনোসিসে। তোমার কাছে একটা পেশেন্ট এসছে, পেশেন্টটা ধরো ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়েই এসছে, হ্যাঁ, যে আমার হাত পাগুলো অসাড় হচ্ছে, 40-42 বছরের একটা পেশেন্ট এসছে, অথবা ধরো কর্পোরেট সেক্টরে কাজ করে এরকম কেউ এসছে, যাই হোক একটা পেশেন্ট এসছে, ওবেস পেশেন্ট, তার খুব স্ট্রেসফুল লাইফ। হ্যাঁ, তুমি এবারে তখন তো তোমার মাথায় আসবে যে ডায়াবেটিস হতে পারে, তো তুমি ডায়াগনোসিসের জন্য কি করবে, প্রথমে ব্লাড টেস্ট করতে দেবে। ব্লাডের কি কি দেবে, ফাস্টিং ব্লাড সুগার দেবে, পিপি ব্লাড সুগার, পোস্ট প্রান্ডিয়ালটা দেবে। তাহলে ফাস্টিং এর জন্য তুমি পেশেন্টকে তো একটা অ্যাডভাইস দেবে, ফাস্টিং ব্লাড যে তুমি দেবে, তো তুমি কি বলবে পেশেন্টকে, কতক্ষণ পরে ফাস্টিং, মানে কতক্ষণ পর, হ্যাঁ হ্যাঁ 12 ঘন্টা, 8 থেকে 12 ঘন্টা, হ্যাঁ, সে ফাস্টিং করে দেবে। আগের রাতে সে কিরকম খাবে, নর্মাল খাবার যেটা সে রেগুলার খায়, কখনোই যে একদম বিয়ে বাড়ি আগের দিন খেলো পরের দিন এসে সকালবেলা ব্লাড দিয়ে দিল 12 ঘন্টা পর, এটা করবে না। বা বিয়ে বাড়ি না হোক কোনো অনুষ্ঠান বাড়ি, বা মাটন খেয়েছে, বা ভালো করে আইসক্রিম খেয়েছে, অনেক মিষ্টি টিষ্টি খাওয়া গেছে, এরকম না কোনোটাই। রোজের যেমন সে খাবারটা খেতে অভ্যস্ত, তো সেইটা খাবে, 12 ঘন্টা ফাস্টিং করে পরদিন সকালে ব্লাডটা দিল। ঠিক আছে, এবার ব্লাডটা দিল, তুমি ব্লাড সুগারটা মাপলে, তো সুগারের নর্মাল রেঞ্জটা বলো ব্লাডে, এটা হচ্ছে নর্মাল, 70 থেকে 110 মিলিগ্রাম পার ডিএল, এটা হচ্ছে নর্মাল। তাহলে আমরা কত হলে বলবো ডায়াবেটিক, 126-এর উপরে আমি ডায়াবেটিক বলবো। তাহলে 110 থেকে 126 অব্দি কি বলবো, প্রি ডায়াবেটিক। ঠিক আছে, তাহলে একটা হলো নর্মাল, একটা হচ্ছে প্রি ডায়াবেটিক, একটা ডায়াবেটিক। সেই রকমই পিপি সুগার পেশেন্টকে কি বলবে, অ্যাডভাইস কি দেবে বলো, হ্যাঁ, পিপি পোস্ট প্রান্ডিয়ালটা কি অ্যাডভাইস বলবে পেশেন্টকে, কতক্ষণ পরে, আফটার 2 আওয়ার্স। কখন থেকে 2 আওয়ার ধরবে, হ্যাঁ, লাঞ্চ পরে সে 1 ঘন্টা ধরে খায়, তাহলে কোন টাইমটাকে তুমি বলবে, ধরো সে 11টায় খেতে শুরু করলো, 12টা অবধি তার খেতে লাগলো, সে কখন ব্লাড দেবে, হ্যাঁ হ্যাঁ না, যখন ফার্স্ট গাবলটা নিচ্ছে তখন থেকে 2 ঘন্টা। ঠিক আছে, হ্যাঁ, তো এটাকে মনে রাখতে হবে যে যখন আমি খাবারটা শুরু করছি, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ইনসুলিনটা তো আমার পালসেটাইল ইনক্রিজ করছে, হ্যাঁ, রিলিজ হচ্ছে, তো আমি যখন খেতে শুরু করছি তখনই তো ইনসুলিনের ওখান থেকে কাজ শুরু হচ্ছে রিলিজেরই, তো আমাকে ফার্স্ট গাবলটা আমি যেটা ধরছি সেটা দেখবো ঘড়ি, সেটা যখন তার ঠিক 2 ঘন্টার মাথায় আমার ব্লাডটা টানবে। ঠিক আছে, এইবারে কি খাবে সে, নর্মাল কি, কোনটা নর্মাল, ভাত ডাল। এবার ধরো তুমি একটা গুজরাট কি রাজস্থান ওই সাইডের একটা পেশেন্ট, তখন তুমি তাকে কি বলবে, ভাত ডাল খেয়ে চলে আসুন, বলবে ভাত তো কোনোদিনই খাইনি, হ্যাঁ, তাহলে যে যেটা খায়, যার স্টেপল ডায়েট যেটা, সে সেইটাই খাবে। হ্যাঁ, এরকম নয় যে ধরো পেশেন্ট এলো তোমার কাছে ফাস্টিংটা দিল, এবার দূর থেকে এসছে, তাহলে কি করবে ও, একটুখানি কচুরি খেয়ে নিল, হ্যাঁ, খেয়ে নিয়ে 2 ঘন্টা পরে আবার চলে এলো পিপি দিতে, হ্যাঁ, যে আমি খেয়ে নিয়েছি তো, হ্যাঁ, খাওয়ার 2 ঘন্টা পরে দিচ্ছি না, ওটা বললে চলবে না। যেমন খাবার সে রোজ দুপুরে খায় সেই রকমই খেতে হবে, ভাত ডাল তরকারি খেতে হবে তাকে, হ্যাঁ, যা হোক খেয়ে 2 ঘন্টা পরে আবার দিয়ে দিলে হবে না। ঠিক আছে, তাহলে আমরা ঠিকটা বুঝতে পারবো না, রেগুলার তার যে বডিতে যেভাবে ইনসুলিনটা রিলিজ হচ্ছে সেগুলো আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, তো
তো তাহলে তাহলে পিপি গেল, পিপির ভ্যালুটা কত কত আমরা ধরবো, ডায়াবেটিকে 200 বেশি হবে, তাই তো 200। এবার তাহলে আর পিপি নর্মাল কত, নর্মাল নর্মাল পোস্টপ্রান্ডিয়াল ভ্যালুটা কত আসে 180, কত 126 থেকে আমি ইয়ে বলছি তাকে ডায়াবেটিক বলছি, আর পিপি 125, 125 হতে পারে, কিন্তু নর্মাল রেঞ্জটা কত, লেস দেন 140, ঠিক আছে, লেস দেন 140। এবার তাহলে 140 থেকে 200-র মধ্যে ওটাও প্রি ডায়াবেটিক, ঠিক আছে। ফাস্টিং এ যেমন 110 থেকে 126-এর মধ্যে, আচ্ছা 126টা কিন্তু ডায়াবেটিক, হ্যাঁ, মোর দ্যান ইকুয়াল টু 126, ঠিক আছে, ওটা হচ্ছে ডায়াবেটিক। আর এক্ষেত্রে হচ্ছে 140 থেকে 200-র মধ্যে প্রি ডায়াবেটিক, আর 200 বা তার বেশি হলে সেটাকে আমি ডায়াবেটিক বলছি, ঠিক আছে। এটা হচ্ছে পিপি। আর একটা কি আছে, গ্লাইকেটেড হিমোগ্লোবিন, এটা শর্ট নোটও আসতে পারে, গ্লাইকেটেড হিমোগ্লোবিন HbA1c। এটা কি ইন্ডিকেট করে, আমরা কতদিনের ব্লাড গ্লুকোজটা বুঝতে পারি এটা থেকে, বলো 3 মাসের, কারণ আরবিসি হ্যাঁ লাইফ স্প্যান 3 মাস, হ্যাঁ, তো তার থেকে আমরা 3 মাসে কেমন কন্ট্রোল আছে সেটা বুঝতে পারি। এটাই আমরা ভ্যালুটা মোর দ্যান ইকুয়াল টু 6.5% হলে আমরা তখন বলবো ডায়াবেটিক, আর লেস দ্যান 6.5 হচ্ছে নর্মাল, ঠিক আছে। তাহলে এই আমরা ব্লাডের এই থেকে আমরা ডায়াগনোসিসটা করলাম। আর একটা হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, হ্যাঁ, এটা ইউজুয়ালি জেস্টেশনাল ডায়াবেটিসে করা হয়, হ্যাঁ, তখন তো প্রেগনেন্ট পেশেন্টকে তুমি ফাস্টিং করো পিপি করো এরকম ঝামেলা, হ্যাঁ, তো ওদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট বলে থাকি। এখানে কি হয়, এখানে পেশেন্টকে আমি, পেশেন্ট এলো আমার কাছে, আমি ফাস্টিং এরটা আমি নিয়ে নিলাম, হ্যাঁ, ঠিক আছে, মানে ফাস্টিং গ্লুকোজটা আমি একবার মাপলাম, এরপরে আমি পেশেন্টকে বললাম 75 গ্রাম গ্লুকোজ একটা সলিউশন ওকে আমি বানিয়ে দিলাম, 5 মিনিট ধরে ওটা খেয়ে নেবে, 75 গ্রাম গ্লুকোজকে খেয়ে নেবে 5 মিনিট ধরে। এরপরে আমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে আমি প্রত্যেকবার ব্লাডটা নেব, হ্যাঁ, দিয়ে আমি তার ভ্যালুগুলো দেখব। পিপল উইদাউট ডায়াবেটিস, মানে প্রেগনেন্ট পেশেন্ট এসছে, ওজিটিটি, হ্যাঁ, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট আমি করতে দিয়েছি, ফাস্টিং ভ্যালু তাহলে থাকবে আন্ডার 6 মিলিমোল পার লিটার, আর 2 ঘন্টায় থাকবে তার ভ্যালু আন্ডার 7.8 মিলিমোল পার লিটার। এইগুলো না মিলিমোলেই বলবে তোমরা, হ্যাঁ, মানে ওজিটিটিটার ভ্যালুগুলো মিলিমোলেই ভালো, এমনিও মিলিমোলেই ভালো, আমরা সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য আমরা মিলিগ্রাম পার ডিএল গুলো বলি, কিন্তু এটা যখন যদি শর্ট নোট আসে মিলিমোল পার লিটারেই লিখবে এগুলো। পিপল উইথ ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, ইম্পেয়ার্ড কখন বলবো, জাস্ট ওই যেমন প্রি ডায়াবেটিকটা এখানেও সেরকম, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স মানে হচ্ছে তার ডায়াবেটিস এখনো হয়নি, আবার নর্মাল রেঞ্জটা ছাড়িয়ে গেছে, ঠিক আছে। তো ফাস্টিং ভ্যালু বিফোর টেস্ট 6 থেকে 7 মিলিমোল পার লিটার থাকবে, আর অ্যাট 2 আওয়ার্স 7.9 থেকে 11 মিলিমোল পার লিটার। আর ডায়াবেটিক রেঞ্জ কখন, ফাস্টিং ভ্যালু 7-এর উপরে আর 2 ঘন্টায় 11-এর উপরে, ঠিক আছে। এটা হচ্ছে ডায়াবেটিক ভ্যালু। এটা হচ্ছে ওজিটিটি, হ্যাঁ, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, এটা হচ্ছে, এটা তোমার শর্ট নোট আসতে পারে। নেক্সট হচ্ছে যেটা আমরা এতক্ষণ বললাম, WHO ডায়াবেটিস ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, ওটাই লিখেছে যে ফাস্টিং এ থাকছে 110-এর নিচে নর্মাল, আর ডায়াবেটিস হলে মোর দ্যান ইকুয়াল টু 126 বা 7, হ্যাঁ, মিলিমোল পার লিটার। 2 ঘন্টায় কি হচ্ছে, নর্মাল হচ্ছে 140-র কম, আর ডায়াবেটিসের ক্ষেত্রে মোর দ্যান ইকুয়াল টু 200 মিলিগ্রাম পার ডিএল অথবা 11.1, ঠিক আছে। আর HbA1c-টা নর্মালি থাকবে 6-এর কম, ডায়াবেটিসের ক্ষেত্রে মোর দ্যান ইকুয়াল টু 6.5, এতক্ষণ যেটা বললাম, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবারে ম্যানেজমেন্ট, পেশেন্ট তো এলো, তুমি ডায়াগনোসিসও করলে ডায়াবেটিস আছে, এবারে কি করবে, পেশেন্ট ইউজুয়ালি তোমার কাছে মানে টাইপ 2 ডায়াবেটিসটাই আসবে, চাইল্ডহুড খুবই রেয়ার আসবে, তো টাইপ 2 এলো,
তাকে লাইফস্টাইল মডিফিকেশন, ওর জাস্ট প্রি ডায়াবেটিক রেঞ্জে সুগার আছে, তো তুমি তাকে প্রথমেই সুগারের ওষুধ দেবে না, একটু বেশি রেঞ্জ হলে তখন দেবে। তুমি চেষ্টা করবে যে পেশেন্ট যদি মানে এডুকেটেড হয় বা তাকে যদি বোঝানো যায়, হয়তো শিক্ষিত নয় কিন্তু তাকে তুমি বোঝাতে পারছো, হ্যাঁ, যে আপনি এইভাবে চলুন, এবং সে সেটা শুনছে, পেশেন্ট কমপ্লেন্স ভালো, তখন তুমি তাকে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলবে। হ্যাঁ, গুড নিউট্রিশন, মানে তাকে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো বাদ দিতে বলবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট ফাইবারযুক্ত খাবার খেতে বলবে, আবার ফ্যাটের মধ্যেও ট্রান্স ফ্যাটগুলো বাদ দিতে বলবে, স্যাচুরেটেড ফ্যাট বাদ দিতে বলবে, মুফা গুলো খেতে বলবে। হ্যাঁ, তো প্রপার নিউট্রিশন বললে, আর রেগুলার এক্সারসাইজ বললে সপ্তাহে অন্তত 3 দিন আপনি আধ ঘন্টা করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, এটা বললে। আর কি বলে, ডায়েট কন্ট্রোল টু মেনটেন দ্য ব্লাড প্রেশার। তার যদি রিলেটেড আরো কিছু থাকে, ধরো হাই মানে লিপিড ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, তখন তার আলাদা ট্রিটমেন্ট, প্রেশার বেশি থাকতে পারে তার ট্রিটমেন্ট, ঠিক আছে, এগুলো করলে। মেডিকেশন, ওষুধটাকে কি বলে, ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ, যেটা তোমরা ফার্মায় ডিটেলসে পড়বে। অনেকগুলো টাইপ হয়, কেউ ইনসুলিন বাড়ায়, ইনসুলিন ইটসেলফ একটা ইনজেকশন ফর্মে দেওয়া যায় যখন ব্লাড সুগার লেভেল খুব হাই। এবার পেশেন্ট ডায়াবেটিক রেঞ্জে ঢুকে গেছে, তখন তো তোমাকে ওষুধ দিতে হবে, ওবেস পেশেন্ট আছে, তো কিছু ওষুধ আছে যেগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কাজ করে, কিছু আছে ইনসুলিন সিক্রেশনটাকে বাড়ায়। হ্যাঁ, তো এরকম যেটা তার জন্য স্যুট হবে তুমি সেরকম মেডিকেশন দিলে। সঙ্গে আর যে কমপ্লিকেশন আছে সেগুলোরও তুমি ট্রিটমেন্ট, হাই প্রেশার থাকলে হাই প্রেশারের ট্রিটমেন্ট করলে, লিপিড প্রোফাইল অ্যাবনর্মাল থাকলে তার ট্রিটমেন্ট করলে। আর সার্জারি হয়, সার্জারির মধ্যে কি কি হয়, প্যানক্রিয়াস ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্লান্টেশন, আর ওয়েট লস সার্জারি। সার্জারি ডায়াবেটিসের জন্য ইউজুয়ালি প্র্যাকটিক্যালি করা হয় না, ওষুধেই দেওয়া হয়। আর যদি ডায়াবেটিসটা খুব রেঞ্জে, মানে ধরো ফাস্টিংই তোমার 500-র দিকে আছে, তখন আর তুমি ওরাল ওষুধ তাকে দেবে না, তুমি ডাইরেক্ট ইনসুলিন ইনজেকশন দেবে। ইনসুলিন ইনজেকশন দিনে 3 বার 2 বার এরকম, হ্যাঁ, যেমন রিকোয়ারমেন্ট সেরকম দেওয়া হয়। কিন্তু ইনসুলিন ইনজেকশনের একটা ভয় কি, যে পেশেন্টকে খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে যে আপনি ইনসুলিন ইনজেকশনটা জাস্ট খাবার ঠিক আগেটাই নেবেন এবং খাবেন, যদি খেতে ভুলে যায় তাহলে সে হাইপোগ্লাইসেমিয়া হয়ে অজ্ঞান হয়ে প্রেজেন্ট করবে। হ্যাঁ, তো এরকম হসপিটালে ওরকম পেশেন্টও তোমরা পাবে যে বলছে হ্যাঁ ডায়াবেটিস আছে, ও হ্যাঁ এখন মিলটা অফ হয়ে গেছে, মিলটা খেতে ভুলে গেছে কাজের প্রেশারে। হ্যাঁ, তো ইনসুলিন ইনজেকশন নিয়ে নিয়েছে কিন্তু খাবারটা খায়নি, তো অজ্ঞান হয়ে গেছে। তো সেই সমস্ত ক্ষেত্রে কি করতে হবে, সঙ্গে সঙ্গে বা যারা ইনসুলিন নেয় সেই সব পেশেন্টকে এটা বলে রাখতে হয় যে আপনি পকেটে একটু ক্যান্ডি রেখে দেবেন, হ্যাঁ, বা ওরকম হলে একটু মানে গ্লুকোজের জল তাড়াতাড়ি খেয়ে নেবেন, কি কিছু না থাকলে নুন চিনির জল করে খেয়ে নিলেন, বা একটা ক্যান্ডি, রাস্তায় আছেন একটা ক্যান্ডি কিনে খেয়ে নিলেন। হ্যাঁ, তো এরকম মানে কারণ হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে, ওরাল ওষুধগুলোতে অতটা ওই চান্সটা থাকে না। ঠিক আছে, মানে পট করে তোমার মানে অজ্ঞান করিয়ে দিল এইরকম চান্সটা থাকে না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ইনসুলিনটা একদম ডাইরেক্ট কাজ করছে, সঙ্গে সঙ্গে কাজ করছে ইনসুলিন ইনজেকশন, ওটা সাবকিউটেনিয়াস দেওয়া হয়, তবে পেন ফর্মে থাকে, পেশেন্ট নিজেই নিতে পারে। হ্যাঁ, সাবকিউটেনিয়াস ইনজেকশন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসের তোমাদের যেহেতু ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি একটা কেস ধরে দেওয়া হবে, যে একটা কেস এই পেশেন্ট এই নিয়ে প্রেজেন্ট করলো, পেশেন্টের ডায়াগনোসিস কি, আর কিভাবে তুমি ডায়াগনোসিসটা করবে, তখন ভ্যালুগুলো এইগুলো বলতে হবে। ওজিটিটি দিতে পারে, প্রেগনেন্ট পেশেন্ট এসছে তার কিভাবে করবে, হ্যাঁ, তো সেইগুলো ওটা তোমাকে দিতে হতে পারে, বা কমপ্লিকেশন কি কি হতে পারে পেশেন্টের। ঠিক আছে।